হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মহাকর্ষ চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। না, প্রথম প্রশ্ন আছে যে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়। তাহলে পাশে দেখো একটা ছবি আছে পৃথিবীর। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? না, এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর ব্যাসার্ধ সমান আর। এবার ধরো এটা যদি কোনো একটা অক্ষ হয়ে থাকে এবং এটা যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে এই বিন্দুতে যে বস্তুটা আছে সে কোন অক্ষ বরাবর ঘুরবে? না এরকম করে আবর্তন করবে। কোন দিক থেকে কোন দিকে? না পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম করে আবর্তন করবে। আবার এই বিন্দুতে ধরি যদি কোনো বস্তু থাকে, তাহলে সে কোন বৃত্তপথ বরাবর ঘুরবে? না এরকম একটা সার্কেল বরাবর ঘুরবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম ভাবে আবর্তন করবে। তাহলে পাশে যে চিত্রটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে কি পাচ্ছি দেখো। না এখানে দেখছি যে আমরা জানি যে কোনো বৃত্তাকার পথে যখন কোনো একটা কণা আবর্তন করে তখন কি হয়, না ভিতরের দিকে কি বল কাজ করে? না ভিতরের দিকে কাজ করে আমরা জানি অভিকেন্দ্র বল। তার মানে এই বরাবর কি কাজ করছে? একটা বল কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর। এবার কণাটি যাতে ছিটকে না যায়, তার মানে সমপরিমাণ একটা বল বাইরের দিকেও ক্রিয়া করছে, এই বলটাকে আমরা কি বলতে পারি? না অপকেন্দ্র বল বলে থাকি। তো এখানে দেখো ও থেকে এম পর্যন্ত এটা কি পৃথিবীর ব্যাসার্ধ আর, এখান থেকে এটাও পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে ধরছি এম বিন্দুতে কোনো একটি কণা আছে যেটা অক্ষ থেকে কত দূরত্বে আছে? না স্মল আর দূরত্বে অবস্থিত। এবার এইখানে যদি কোণ ল্যামডা হয়, তাহলে আমরা কি জানি একান্তর কোণ হিসেবে এই কোণটাও আমাদের কি হওয়া উচিত? ল্যামডা হওয়া উচিত। আবার এই কোণটা ল্যামডা হলে এই কোণটাও আমরা কি বলতে পারি? ল্যামডা হবে, কেননা বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে। এবার এর একটা উপাংশকে যদি আমরা বাইরের দিকে বর্ধিত করি, তাহলে দেখতে পাচ্ছি কি, না আমরা জানি যে এম ওমেগা স্কোয়ার আর, যেটা এম ওমেগা স্কোয়ার আর এর একটা উপাংশ কি, না এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। কারণ আমরা জানি যে যার সাথে কোণ উৎপন্ন হয় সেটা কি হয়? কস উপাংশ। তাহলে এটা হয়ে যাবে আমাদের এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, আর এম ভরের কোনো বস্তু ভূপৃষ্ঠে যদি ল্যামডা অক্ষাংশে থাকে, ল্যামডা অক্ষাংশে এ বিন্দুতে অবস্থিত, তাহলে ঘূর্ণন অক্ষ এন এস থেকে ডিস্টেন্সটা কিভাবে পাবো? এন এস থেকে বস্তুটির দূরত্ব কত হবে? না এন এস থেকে বস্তুটির দূরত্ব আমরা চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি আর, ছোট হাতের আর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, ধরে নাও ত্রিভুজ ও এ বি। ও এ বি থেকে কি বলতে পারি? ও এ বি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কস ল্যামডা, কি লেখা হয় কস ল্যামডা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি? স্মল আর বাই ক্যাপিটাল আর। বা আমি ছোট হাতের আর সমান কি লিখতে পারি? আর কস ল্যামডা। তাহলে দেখো যে এখানে যে ডিস্টেন্সটা আমার দরকার, সেই ডিস্টেন্সটা এখানে আমি কত লিখতে পারি? আর কস ল্যামডা লিখে নিতে পারি। এবার দেখো অপকেন্দ্র বল আমার কত দেওয়া আছে। না অপকেন্দ্র বল আমি তো দেখতেই পাচ্ছি কত, না এম ওমেগা স্কোয়ার আর। সেটাও লিখে নাও এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এর বহির্মুখী উপাংশ কি, অর্থাৎ যার সাথে কি করে বললাম একটু আগে, কেন্দ্র বহির্মুখী, লিখে নাও আরো ভালো হবে, কেন্দ্র বহির্মুখী উপাংশ। সেই কেন্দ্র বহির্মুখী উপাংশ কোনটা? না এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এটা আমরা দেখতে পাচ্ছি ছবি অনুযায়ী। এবার এখানে আমরা কি লিখতে পারি?
না এম ওমেগা স্কোয়ার, ছোট হাতের আর এর মান বসিয়ে দাও, কত না আর কস ল্যামডা হয়। তাহলে এখানে আর আসবে একটা বড় হাতের, এবং এটা আমি লিখতে পারি কস স্কোয়ার ল্যামডা। এরপর কি লিখবো, এবার দেখো এখানটায়, না পৃথিবীর যদি আহ্নিক গতি না থাকতো এবং এ অবস্থানে যদি কণাটার জন্য অভিকর্ষ ত্বরণের মান কি হতো, যদি প্রকৃত মান জি হতো, তাহলে পৃথিবীর অভিকর্ষের জন্য কেন্দ্রমুখী যে বলটা কাজ করতো সেটা কত না এম জি। এবার এই অবস্থানে অভিকর্ষ ত্বরণের এখন পরিবর্তিত মান কত হবে সেটা লিখি। তাহলে এখানটা লিখো যে আহ্নিক গতি না থাকলে, আহ্নিক গতি না থাকলে এ বিন্দুতে এম ভরের জন্য অভিকর্ষজ ত্বরণ জি হতো, এবং কেন্দ্রাভিমুখী আকর্ষণ বল আমাদের হতো এমজি। এবার এ অবস্থানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তিত মান, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তিত মান এখন কি জি ড্যাশ। অতএব তাহলে আমি বলতে পারি এখন তাহলে আকর্ষণ বলটা কি এম জি ড্যাশ, সেটা কি হবে, এখানে ছবি অনুযায়ী যদি দেখি, না এম জি আমার এই নিচের দিক বরাবর ক্রিয়া করছে, আর এম ওমেগা স্কোয়ার আর বাইরের দিকে ক্রিয়া করছে। অর্থাৎ আমি যদি বলি এদিকে যদি আমার সাপোজ ধরো 10 নিউটন বল কাজ করছে, আর এদিকে আমি বলছি 6 নিউটন বল কাজ করছে এই বরাবর, আর 10 নিউটন বল এই দিক বরাবর, তাহলে নেট কত ফোর্স কাজ করছে, যার দিকে পাল্লা ভারী, তাহলে 10 নিউটন হচ্ছে এদের মধ্যে বড়। তাহলে অ্যাকচুয়ালি আমার এই বরাবর কত নিউটন বল কাজ করছে, 10 - 6 নিউটন, মানে কত 4 নিউটন বল কাজ করছে কেন্দ্রের দিকে। তাহলে এদিকে আমার এমজি কাজ করছে, আর কেন্দ্রে বহির্মুখী এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে অ্যাকচুয়ালি লব্ধি বল কত ক্রিয়া করছে আমার এখানে, এটা লব্ধি বল আমি লিখতে পারি, মানে যেটা এইটা এমজি ড্যাশ সমান আমি এখন কি লিখতে পারি, এমজি কেন্দ্রের দিকে ক্রিয়া করছে এবং বাইরের দিকে কাজ করছে আমার এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে এটা হয়ে গেল এখন আমার লব্ধি বল। এবার এখান থেকে আমি কি করতে পারি, জি ড্যাশ সমান কি লিখতে পারি, বোথ সাইড যদি এম কমন নিই তাহলে এম কেটে যাচ্ছে, তাহলে জি ড্যাশ সমান আমি লিখতে পারি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এবার এখান থেকে জিটা যদি আমরা কমন নিই তাহলে লিখতে পারি 1 - ওমেগা স্কোয়ার বাই আর জি ইন্টু কস স্কোয়ার ল্যামডা। এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কও আছে এখান থেকে। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে জি তার সাথে কিছু একটা মাইনাস টার্ম আছে, মানে পরিবর্তিত যে অভিকর্ষজ ত্বরণ, তাহলে তার মানটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে স্বভাবতই। তাহলে জি ড্যাশ সমান আমরা পাচ্ছি জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার বাই আর ইন্টু জি কস স্কোয়ার ল্যামডা। তাহলে এই ইকুয়েশনটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। আর এখানে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ তার সাথে মাইনাস টার্ম, মানে কি জি ড্যাশ হ্রাস পাবে। এবার যদি বলে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেল, পৃথিবীর আবর্তন যদি থেমে যায় কি হবে, না পৃথিবী আমাদের কি জানি ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তন করছে। তাহলে পৃথিবীর আবর্তন যদি থেমে যায়, আবর্তন থেমে গেলে কি হয়ে যাবে, ওমেগাটা আমার জিরো হয়ে যাবে, দ্যাট ইজ কৌণিক বেগ আমার কি জিরো। এবার কৌণিক বেগ জিরো মানে কি কস, এখানে যদি জিরো বসাই তাহলে কি হচ্ছে, ওমেগা জিরো হয়ে গেলে আমরা লিখতে পারি জি ড্যাশ সমান তখন জি হয়ে যাবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হবে না, যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এইটা ছিল আমাদের প্রথম প্রশ্ন।
এবার দ্বিতীয় প্রশ্ন কি বলেছে না, পৃথিবীর আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানের কিরূপ পরিবর্তন হয়? তাহলে একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, যে আমার এখানে ছিল এরকম একটা পৃথিবী, আর এটা হচ্ছে আমার অ্যাক্সিসটা, নর্থ সাউথ অ্যাক্সিস। এটা ওমেগা কৌণিক বেগ নিয়ে টার্ন করছে। তো এইখানে কোথাও একটা বস্তুটা ছিল ল্যামডা কোণ করে, এটা তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ ধরছি। তাহলে এইখানে যখন কোণ ছিল, আমি বলছি এখন বস্তুটা কোথায়, না এই জায়গাটা আমার হচ্ছে কি অঞ্চল, না নিরক্ষীয় অঞ্চল। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যদি বস্তুটা এসে যায়, তাহলে বস্তুটা এখন কোথায় আছে, এইখানে আছে। এম ভরের বস্তু এখানে আছে কোথাও। তাহলে এখন অ্যাঙ্গেল কত উৎপন্ন হচ্ছে, না নিরক্ষীয় অঞ্চলে দেখতেই পাচ্ছি যে কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে না, মানে নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি। তাহলে নিরক্ষীয় অঞ্চলে ল্যামডার মান কত, 0 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম যে জি ড্যাশ সমান হয় জি 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কি ছিল, না কস স্কোয়ার ল্যামডা ছিল। তাহলে এখানে যদি ল্যামডার মান আমরা 0 বসিয়ে দিই, জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর কস ল্যামডার মান, কস জিরোর মান কত, 1। তাহলে 1 - জি ইন্টু এটা। অতএব এখান থেকে জি ড্যাশ সমান পাচ্ছি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, জি এর মান সবচেয়ে কম। এবার যদি বলে মেরু অঞ্চল, মেরু অঞ্চল মানে আমরা জানি কোন জায়গাটা, না এই জায়গাটার কথা বলা হচ্ছে, বা এই জায়গাটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, না 90 ডিগ্রি। তার মানে ল্যামডাটা হয়ে যাবে মেরু অঞ্চলে ল্যামডা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তখন কি মান পাবো, ল্যামডা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে জি ড্যাশ সমান আমি কি লিখতে পারি, কস 90 হচ্ছে 0, তাহলে জি ড্যাশ সমান তখন হয়ে যাবে জি, অর্থাৎ জি এর মান অপরিবর্তিত থাকবে। চলে আসো পরের প্রশ্ন। না মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড জিনিসটা কি? না আমরা জানি যে এখানে ধরো একটা যদি আমরা চুম্বক রাখি, তাহলে এটা তার হচ্ছে কি উত্তর মেরু, এবং এটা তার যদি দক্ষিণ মেরু, তাহলে সে একটা নির্দিষ্ট রিজিয়ন অবধি কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করবে। আমরা জানি যে চুম্বক থেকে যত দূরের দিকে যেতে থাকবো, আকর্ষণ বলটা তত কমতে থাকবে। অর্থাৎ যতটা এলাকা জুড়ে তার প্রভাবটা থাকবে, সেটাই তার কি ক্ষেত্র। সেই রকম আমরা যদি কোনো একটা এম ভরের বস্তুকে রাখি, সাপোজ এখানে কোনো একটা এম ভরের বস্তুকে রাখলাম, তাহলে সে যতটা এলাকা জুড়ে কি করবে, তার প্রভাবটা থাকবে, সেটাই হয়ে যাবে তার কি মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে কোনো স্থানে কোনো একটি ভর রাখলে যদি ওই ভরটির উপর মহাকর্ষীয় বল ক্রিয়া করে, বা ওই ভরটি কোনো মহাকর্ষীয় বল অনুভব করে, তাহলে ওই স্থানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে বলে মনে করা হয়। নেক্সট আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা জিনিসটা কি, না মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা যদি আমরা বিচ্ছিন্ন সর্ববাধামুক্ত একক ভর রাখি, তাহলে ওই ভরের উপর যে পরিমাণ মহাকর্ষীয় বল ক্রিয়া করবে, তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তাহলে এইখানে যদি একটা এম ভরের বস্তু থাকে এবং এর চারিপাশে আমি বলছি এটা আমার একটা মহাকর্ষীয় ক্ষেত্র, তাহলে এখানে যদি আমি একটা স্মল এম ভর, যেটাকে আমরা একক ভর বলছি, বস্তু রাখি, তাহলে এর উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে, আদ্রতা ধরলাম আছে, তাহলে যে পরিমাণ বল দিয়ে একটা তার উপর মহাকর্ষীয় বল ক্রিয়া করবে, সেটাই হয়ে যাবে তার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। তাহলে এটার ইকুয়েশন আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমি বলতে পারছি
এম ভরের উপর ধরলাম এফ পরিমাণ বল ক্রিয়া করছে, মহাকর্ষীয় বল ক্রিয়া করছে। তাহলে একক ভরের উপর কত বল ক্রিয়া করবে? এফ বাই এম, যেটাকে আমরা বলে থাকছি ছোট হাতের এফ বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখান থেকে কি জানি আমরা? এমনিতে জানি এফ সমান আমরা লিখে থাকি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে নিউটনের মহাকর্ষ সূত্র কি পড়েছি, যে সংযোজক সরলরেখা বরাবর যে আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা কি হয়? বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে সেখানে থেকে পড়েছি যে জি এম এম বাই আর স্কোয়ার। এবার এখানে আমরা কি দেখতে পেলাম না, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কখন হবে? যখন আমরা এখানে একটা একক ভর রাখবো। তাহলে একক ভর রাখলে তখন কি হয়ে যাচ্ছে? সেটাই হয়ে যাচ্ছে এফ বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সমান কি লিখতে পারি? এফ বাই এম। তাহলে এফ এর মান কত পেয়েছি না, জি এম এম বাই আর স্কোয়ার বাই কি ছোট হাতের এম। তাহলে স্মল এম ক্যান্সেল, তাহলে এখন পাওয়া যাচ্ছে কি না, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এফ সমান কি ইকুয়েশন পেলাম না, জি এম বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন। আবার এখানে দেখো যে এফ বাই এম মানে আমরা আগে কি পড়েছি না, আমরা পড়েছি এফ সমান এম এ হয় বা এ সমান হয়ে থাকে এফ বাই এম। অর্থাৎ এখানে যে এফটা সেটা কাকে ডিনোট করছে না, ত্বরণকে ডিনোট করছে। তাহলে যদি ত্বরণকে ডিনোট করে তাহলে এর একক কি হবে না, ত্বরণের যা একক হয় তাই একক হবে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক যদি আমরা বলি তাহলে সিজিএস এর একক কি হয়ে যাবে না, অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এসআইতে এর একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট টপিক আছে যে বস্তু সমষ্টির মহাকর্ষীয় স্থিতিশক্তি বলতে আমরা কি বুঝি, এবং এর একটা রাশিমালা আছে সেটা প্রতিষ্ঠা করতে। তাহলে দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তিটা কি না, ধরো মহাকর্ষীয় একটা এম ভরের বস্তু আছে, ধরলাম তার সাপোজ এতটা অবধি তার মহাকর্ষীয় ক্ষেত্র তার এতটা অবধি কাজ করছে। আমি কি করলাম না, এই অসীম দূরত্ব থেকে একটা আরেকটা স্মল এম ভরের বস্তুকে আমি এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনার চেষ্টা করছি। তাহলে তাকে আনতে গেলে আমাকে কি করতে হবে? একটা কার্য করতে হবে। তাহলে এটাকে আনতে আমাকে কি করতে হবে? একটা কৃতকার্য করতে হবে। একটা স্মল এম ভরের বস্তুকে এখানে নিয়ে আসতে আমাকে একটা কৃতকার্য করতে হবে। তাহলে এই যে কৃতকার্যটা করব সেটাই আমার এখানে কি রূপে সঞ্চিত হয়ে যাবে? স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে যাবে। এবং আমি ধরে নিচ্ছি কি না, তারা পরস্পর আর দূরত্বে অবস্থিত। তাহলে এখানে যদি আমরা লিখি যে ক্যাপিটাল এম আর স্মল এম ভরের দুটি বস্তু পরস্পর আর দূরত্বে থাকলে তাহলে ক্রিয়ারত মহাকর্ষ বল আমরা যেটা জানি সেটাই লিখবো, জি এম এম বাই আর স্কোয়ার। এটা তো পড়েছি। এবার কি করতে হবে না, এম ভরের যে বস্তু, এম ভরের যে বস্তু, এম ভরের বস্তুর অভিমুখে স্মল এম ভরের বস্তুর ক্ষুদ্র সরণ ঘটাতে হবে। স্মল এম ভরের বস্তুর ক্ষুদ্র সরণ ঘটাতে হবে। ক্ষুদ্র সরণ ডি আর পরিমাণ ধরে নিচ্ছি, ঘটানো হলে বাহ্যিক এজেন্ট দ্বারা কৃতকার্য। এটার মানে কি বাহ্যিক এজেন্ট দ্বারা কৃতকার্য? মানে দেখো আমরা অসীম থেকে যখন কোনো বস্তুকে এই ক্ষেত্রের নিয়ে আসবো আমাকে কৃতকার্য করতে, কিন্তু যখন যে মুহূর্তে আমি এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বস্তুটাকে এনে দেবো তখন তো এ কি করবে, এর আকর্ষণ বলের প্রভাবে এ অটোমেটিক এর কাছে চলে আসবে। তাহলে তখন তো আমাকে কোনো কৃতকার্য করতে হচ্ছে না। তাই জন্য কি হবে, এর যে ফোর্সটা সেটা কোন দিকে ক্রিয়া করছে? এদিকে। কিন্তু আমি কি বলছি না, আমি ত্বরণ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমার এখানে কি হবে, ত্বরণ সৃষ্টি হতে দেওয়া চলবে না। কারণ এখানে ক্ষেত্রের মধ্যে বস্তুটাকে যদি আমি রেখে দিই তাহলে বস্তুটা
নিজের থেকেই এর আকর্ষণ বলের প্রভাবে টানা হয়ে যাবে, আমাকে কোনো কৃতকার্য করতে হবে না। অর্থাৎ যেখানে একটা বল আছে, আকর্ষণ বল আছে, মানে সেখানে একটা ত্বরণের উদ্ভব করবে, কিন্তু আমার এখানে ত্বরণ সৃষ্টি হতে দেওয়া যাবে না। তাহলে কি না, ত্বরণ সৃষ্টি হতে দেওয়া যাবে না। তার জন্য কি করতে হবে, এই বস্তুটাকে আমাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ঘটাতে হয় এই ক্যাপিটাল এম ভরের দিকে, তাহলে আমাকে কি করতে হবে, আস্তে আস্তে ছাড়তে গেলে আমাকে কি হবে, এই বলটাকে অপোজ করার জন্য আমাকে এদিকে একটা সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং সরণটা ঘটবে এই বরাবর। তাহলে এদিকে ডিআর সরণ ঘটাবো, আর এদিকে আমার আস্তে আস্তে করে এফ বল ক্রিয়া করবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বল আর সরণের মধ্যে কি হয়, পরস্পর বিপরীতমুখী, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। তাহলে এবার দেখো যে কৃতকার্যটা করব সেটা হবে ডিডাব্লিউ, ক্ষুদ্র কৃতকার্য, ক্ষুদ্র সরণ ঘটাবো, মাইনাস অফ এফ ডট ডিআর। তাহলে মাইনাস এফ ডিআর লিখতে পারি। কেন না, এফ ও ডিআর অপোজিট, পরস্পরের। তাহলে এটা সমান আমি এখান থেকে পেয়েছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ ডিআর পাওয়া যাচ্ছে। এবার তাহলে স্থিতিশক্তিটা পেতে গেলে কি করতে হবে, না স্থিতিশক্তি ইউ সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন কি করতে হবে না, অসীম থেকে আর দূরত্বে আমি নিয়ে আসছি একটা বস্তু। তাহলে অসীম থেকে আরে যদি আমি ইন্টিগ্রেশন করে দিতে পারি তাহলে আমি পেয়ে যাব। তাহলে ইনফিনিটি টু আর ডিডাব্লিউ মানে কি লেখা হয়, এফ ডিআর। এবার এফ মানে আবার কি, এফ মানে তো আমরা জানি যে জি এম এম বাই আর স্কোয়ার, তাহলে সেটা লিখে নিই ইন্টু ডিআর। এবার জি এম এম বাই জি এম এম এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর ইনফিনিটি টু আর ডিআর বাই আর স্কোয়ার। এবার অঙ্কে সবাই করেছি যে ডিআর বাই আর স্কোয়ার এটার ইন্টিগ্রেশন হয়ে থাকে মাইনাস অফ 1/r। তাহলে এতে আমাকে লিমিট চাপাতে হবে ইনফিনিটি টু আর। তাহলে লিখতে পারি জি এম এম, প্রথমে আপার লিমিট যদি চাপাই তাহলে হচ্ছে মাইনাস অফ 1/r, মাইনাস অফ প্লাস হয়ে যাচ্ছে 1/ইনফিনিটি। তাহলে এই 1/ইনফিনিটি এই টার্মটা কি হয়ে যাচ্ছে আমার জিরো। তাহলে এটা সমান আমি লিখতে পারি মাইনাস অফ জি এম এম বাই আর। তাহলে এটি হয়ে গেল স্থিতিশক্তির রাশিমালা। নেক্সট আসছে আমাদের মহাকর্ষীয় বিভব। এইটা আমাদের পরীক্ষায় আসে। এবার মহাকর্ষীয় বিভব জানতে গেলে আমাদের তো মহাকর্ষীয় স্থিতিশক্তি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এই জিনিসগুলো জানা দরকার ছিল। তো এবার নেক্সট হচ্ছে মহাকর্ষীয় বিভব, এর রাশিমালা নির্ণয় করতে হবে। তাহলে মহাকর্ষীয় বিভব জিনিসটা কি, না মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলতে ওই বিন্দুতে রাখা একটি একক ভরের বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ। অর্থাৎ একক ভরের বস্তুটিকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই কি হয়ে যাবে, তার বিভবের পরিমাণ। অর্থাৎ সে একই কথা। তাহলে এবার এটা কিভাবে করা যাবে, না ধরে নাও যে ক্যাপিটাল এম ভরের কোনো বস্তুর কেন্দ্র থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য এফ সমান কি পেয়েছিলাম, না জিএম বাই আর স্কোয়ার। কারণ একক ভর হয়ে গেলে কি হয়ে যাবে, ছোট হাতের এমটা আমার এক হয়ে যায়। একটু আগে পেয়েছি ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন জিএম বাই আর স্কোয়ার। এবার অসীম থেকে একটাকে যদি আমি কোনো বস্তুকে ক্যাপিটাল এম এর দিকে ভরের বস্তুর দিকে যদি সরণ ঘটাই ডিআর পরিমাণ, তাহলে আমার কৃতকার্য ডি ডাব্লিউ সমান একটু আগে লিখেছি মাইনাস অফ এফ ডট ডিআর। এবার যেহেতু দুজনের ডিরেকশন বিপরীত, তাহলে এইরকম সমান হয়ে যাবে এফ ডিআর। এতটা অবধি একটু আগে আমরা করেছি। এবার বিভব মানে কি, একটা ভোল্টেজকে বোঝায়।
তাহলে ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে কি করতে হবে, এখানেও সে একই, অসীম থেকে আর দূরত্বে আনতে যে পরিমাণ আমি কৃতকার্য করব। তাহলে এফ ডি আর মান বসিয়ে দাও, ইনফিনিটি টু আর। এখানে শুধু এফ এর জায়গায় আমাকে বসাতে হবে যে ক্ষেত্র প্রাবল্য যেটা হয় একক ভরের ক্ষেত্রে সেইটা। এম ভরের ক্ষেত্রে হলে স্থিতিশক্তি বেড়াচ্ছে, আর যখন আমি ওই এম ভরের জায়গায় একক ভরের কোনো বস্তু আনতে যাচ্ছি তখন আমার হয়ে যাচ্ছে সেটা মহাকর্ষীয় বিভব। তাহলে সেম ইকুয়েশন, আর কিছুই না। তাহলে এখানেও সেই জিএম কনস্ট্যান্ট বাইরে আসলো, ইনফিনিটি টু আর। এটা আমি লিখে দিচ্ছি ডিআর বাই আর স্কোয়ার। এবার ডিআর বাই আর স্কোয়ারের তো একটু আগে বললাম ইন্টিগ্রেশন সবসময় মনে রাখবে 1/r হয়, অঙ্কেও করবে, ইনফিনিটি টু আর। এবারে কি লিখতে পারি এখান থেকে, না আপার লিমিট যদি বসাই তাহলে কি হবে, -1/r, আর লোয়ার লিমিট করলে মাইনাসে মাইনাসে প্লাস আসবে 1/∞। তাহলে একই রকম ভাবে এই টার্মটা 0, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি -gm/r। তাহলে এখান থেকে পেলাম মহাকর্ষীয় বিভব ভি সমান কি পাওয়া গেল, -gm/r। এটা হয়ে গেল আমার মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এবার এর একক কি হবে সিজিএস এ, এর একক হবে আর্ক পার গ্রাম। এসআইতে এর একক কি হবে, না জুল পার কেজি। এবার মাত্রা দেখে নাও, মহাকর্ষীয় বিভব ভি এর মাত্রা মানে কি হবে, না অবশ্যই দেখতে পাচ্ছ জি এর মাত্রা আসবে, সাথে এম এর মাত্রা আসবে, সাথে আসবে আর এর মাত্রা। আর এর মাত্রা তিনজনের মাত্রা লিখতে হবে। এবার জি এর মাত্রা কি হয়, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা প্রথম ক্লাসে করেছিলাম, এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। এবার মাত্রা মানে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে, ইনটু এম এর মাত্রা তো এম নিজেই, বাই আর এর মাত্রা কি লিখতে পারি, লেন্থ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এম গুণিত এম ইনভার্স হয়ে গেলে কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে উপরে কিউ আছে, নিচে এল মানে এল স্কোয়ার থাকছে, আর এটা থাকছে আমার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল মহাকর্ষীয় বিভবের মাত্রা। তাহলে এই ছিল আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের দিন আরো অনেক প্রশ্ন আলোচনা করা হবে, তো এইগুলো তোমরা খাতায় লিখে নেবে। পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে যে কোশ্চেনগুলো, সেইগুলোই আমি করাচ্ছি, তো তোমরা খাতায় এগুলো একটু নোট ডাউন করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।